যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে এই কথা বলেন তিনি। এ সময় বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে থাকার কথা জানান প্রণয় বার্মা। এর আগে বিকেল 4টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় বার্মা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ দপ্তরে তাকে তলব করা হয়। সোমবার ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করে মন্ত্রণালয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সমর্থকেরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালায়। এছাড়া মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। multifaceted relationship, and as I've said, দুই একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক মূল্যায়ন করা ঠিক নয়। আমাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে, পারস্পরিক নির্ভরতাও রয়েছে, যা দুই দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসাথে কাজ করে যাব। to mutual benefit, and we will keep ensuring that ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ আলামিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়, সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকবে। সোমবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলে কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। এ ঘটনায় করা মামলায় 7 জনকে গ্রেপ্তার করেছে ভারত সরকার। এছাড়া 3 পুলিশকে বরখাস্ত ও ডিএসপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি, আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন ও ভাঙচুরের ঘটনা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিএনপি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ পরিকল্পিত ছিল। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুরের নিন্দা জানিয়ে এতে বলা হয়, এটি ভিয়েনা কনভেনশনের বরখেলাপ। শান্তি বজায় রাখতে ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে রয়েছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। দেশকে অস্থিতিশীল করে পরিকল্পিত আগ্রাসন করতে চায় ভারত, আর সেই লক্ষ্যে দিল্লি থেকে বিভাজনের রেখা তৈরি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয় সোমবার দুপুরে। হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকদের হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পশ্চাৎ চিন্তাধারার সাম্প্রদায়িক গোষ্ঠী এখন ভারত শাসন করছে। তারা এদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়াতে কুৎসা রটাচ্ছে। দুঃখের বিষয় হলো, কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই।
শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রিজভীর। এছাড়া ভারতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার প্রয়োজনে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতীয় সংঘে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ভারতের সুদূর প্রসারে আগ্রাসন চালানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। এছাড়া আলাদাভাবে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও। প্রতিবাদ সমাবেশে ভারতীয়দের আচরণে হতাশা প্রকাশ করেন বক্তারা। অভিযোগ করেন ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। মঙ্গলবার সকালে খুলনায় মিছিল বের করে বিএনপি। কেটি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ভারতের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এই দূতাবাসগুলো আক্রমণ করেছে। আমরা ভারতীয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমরা একে অপরের সাথে সম্পর্ক রেখে চলি। কিন্তু দিল্লির সরকারের উস্কানিতে এই সমস্ত দূতাবাসগুলোতে আক্রমণ হয়েছে। ভারতীয় আগ্রাসন বন্ধ ও হাইকমিশনে হামলার বিচারের দাবিতে বরিশালে আলাদা মিছিল করেছে শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন ভারতের আচরণ মেনে নেওয়ার মতো নয়। ইসকনের নেতা যিনি সন্ত্রাসী, তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে। তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে। রাজশাহীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা দাবি করেন ভারত সবসময় আধিপত্যবাদী আচরণ করে। যারা বাংলাদেশে এসে আবার নতুন করে হাসিনাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নই থেকে যাবে। একই দাবিতে কুমিল্লার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। সেখানে বক্তারা বলেন শেখ হাসিনার পতনে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিচ্ছে দেশটির মিডিয়া। বন্ধুর মন নিয়ে এগিয়ে আসেন। আমরাও বন্ধুত্ব চাই, আমরাও প্রতিবেশীকে বন্ধু হিসাবে চাই। আমাদেরকে গোলামীর দৃষ্টিতে তাকাইয়েন না। এছাড়া ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ হয়েছে বগুড়া, নাটোর সহ বিভিন্ন জেলায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সাথে সব অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় ভারতকে ভিয়েনা কনভেনশন মেনে চলার আহ্বান জানান বক্তারা। তাদের অভিযোগ, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ভারত সরকার। তারা এদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারছে না। ভারতের বেশিরভাগ গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে বক্তারা প্রতিটি সীমান্ত হত্যার বিচার দাবি করেন। ভারতের জনসাধারণ বাংলাদেশের বন্ধু মন্তব্য করে তারা বলেন তাদের প্রমাণ দিতে হবে যে উগ্রবাদীদের তারা প্রশ্রয় দেয় না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটার লঙ্ঘন, আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন, আন্তর্জাতিক যে মোড়লরা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন, বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে সোমবার হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানানো হয়েছে। দায়িত্বে অবহেলায় জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা সরকার সাসপেন্ড করেছে 3 জন পুলিশ সদস্যকে। ভবিষ্যতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে এ ধরনের ঘটনা এড়ানোর লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাংলাদেশ দূতাবাসে হামলার ব্যাপারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আনা হয়েছে বেআইনি সমাবেশ, দাঙ্গা ও অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ। ত্রিপুরা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা জানান।
এর আগে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল জনতা। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছাত্র নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বুধবার বিকেল 4টায়, আর বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সাথে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সংলাপে কোন কোন রাজনৈতিক দল থাকবে তা বুধবারই জানানো হবে। আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, শুরুতেই জানতে চাই যে বৈঠকটি কোন পর্যায়ে রয়েছে, আলোচ্য বিষয় কি সেটি জানা গেছে কিনা? সন্ধ্যা 6:30টার দিকে বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের যে সকল নেতারা রয়েছেন, আনুমানিক সংখ্যাটা আমরা এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যান না জানলেও আনুমানিক যে সংখ্যাটি সেটা হচ্ছে যে 15 থেকে 20 জনের মতো ছাত্র আন্দোলনের নেতারা তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করছেন এবং স্বাভাবিকভাবে আজকের বৈঠক নিয়ে কিছুটা আগ্রহ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত যে ধরনের আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে বাংলাদেশ ইস্যুতে, বিশেষত গতকালকে যে সহকারী হাইকমিশন আগরতলাতে হামলা করেছে এবং তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে রাত্রে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ করছেন, বাইতুল মোকাররমে বিক্ষোভ হয়েছে। সুতরাং এই সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আজকেও কিন্তু ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যার কারণে প্রধান উপদেষ্টা তিনি হয়তো অনুভব করছেন বা তিনি জাতীয় ঐক্যের একটি ডাক দিয়েছেন, যেটি উপদেষ্টার প্রেস সচিব তিনি আমাদেরকে জানালেন এবং সেই ঐক্যের ভিত্তিতেই বলা যায় যে আজকে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা এর আগে আন্দোলন করেছিল এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠক শেষ হওয়ার পরে কি নিয়ে আলোচনা হলো, কোনো ধরনের সিদ্ধান্ত হলো কিনা সেটি নিয়ে তারা জানাবেন। এছাড়া আগামীকালকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সঙ্গে কিন্তু বৈঠক হবে, পরের দিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে। সব মিলিয়ে এই বৈঠকের মূল লক্ষ্যটা থাকবে হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টি এবং দেশের ভিতরে ভারত যতই আগ্রাসী মনোভাব ব্যক্ত করুক না কেন, দেশের ভিতরে যাতে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী, যেটি বললেন যে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, সেই বৈঠকে কোন কোন রাজনৈতিক দল থাকতে পারে কিছু জানতে পেরেছেন? সেটি আমরা প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলছিলেন যে এটি এখনই চূড়ান্ত হয়নি, এটি আপনারা জানতে পারবেন হয়তো রাতের মধ্যে অথবা আগামীকালকে সকালে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বিকেল 4টায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। ইজাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন না হলে কোনো সংস্কারই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিএনপির আয়োজিত কর্মশালায় মত বিনিময় করেন তারেক রহমান। বলেন, ভারতের কাছ থেকে পানির হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষা খাতের উন্নয়ন, সব গ্রামে পল্লী চিকিৎসক নিয়োগ ও নারীদের জন্য পারিবারিক কার্ড চালু করবে বিএনপি। কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কিচ্ছু কাজে লাগবে না।
আমাদেরকে যে কোনো তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী মন্তব্য করে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তাকে রুখতেই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বিকেলে নাটোরে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। উনি যদি বাংলাদেশের হাসিনার পতন হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে জেল দেওয়া হয়েছে। আওয়ামী লীগের আমলে 15 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। 2023 সালের খানা জরিপের বরাতে এ তথ্য দিয়েছে টিআইবি এবং তারা বলছে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের লেনদেন হয়েছে পাসপোর্ট অফিস, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। আর গড় ঘুষ বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংক খাতে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রকাশিত হয় সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে টিআইবির প্রতিবেদন। মোট 15,515টি পরিবারের উপর 13 মে 2024 থেকে 3 আগস্ট 2024 পর্যন্ত জরিপ চালানো হয়। 3 মে 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত সময়কে ধরে এ জরিপ চালায় টিআইবি। জরিপে দেখা গেছে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে 5,680 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা এবং ব্যাংক খাতে। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের 1.43% এবং মোট জিডিপির 0.22%। 2009 যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। দুর্নীতির সাথে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কোনোটাই আসলে আমাদের দেশে মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি ছাড়ালো 5 শতাধিক। প্রচলিত পরীক্ষায় 49% রোগীর ডেঙ্গু শনাক্ত হয় না। চিকিৎসকরা জানান, তারাই জটিলতায় ভোগেন বেশি। নির্ভুল রিপোর্ট পেতে NS1 এলাইজা ও RT-PCR পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের গবেষণায় এসব তথ্য উঠে আসে। ডেঙ্গু শনাক্তে কোন ধরনের পরীক্ষা বেশি কার্যকর সেটি বের করতে গত বছর 200 রোগীর নমুনা পরীক্ষা করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। এর মধ্যে RT-PCR ও এলাইজা পদ্ধতিতে 124টি নমুনায় ডেঙ্গু শনাক্ত হয়, আর NS1 ICT পরীক্ষায় ধরা পড়ে 93টি নমুনায়। গবেষণায় দেখা গেছে NS1 ICTর তুলনায় RT-PCR ও এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু পরীক্ষা বেশি নির্ভুল। ডেন টু সেরোটাইপের হয়তোবা জিনগত কোনো একটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, যার জন্য ওই ডেন টু সেরোটাইপের পেশেন্টগুলো NS1 ICTতে পজিটিভ হচ্ছে না। তো যেহেতু ডেঙ্গুর ট্রিটমেন্টে আসলে এমন কোনো পার্থক্য নাই, পজিটিভ হোক নেগেটিভ হোক আমরা CBC করলেও জানতে পারবো, কিন্তু তারপরও কেউ কেউ তো কনফার্ম হতে চায়। এই কনফার্মেশনের জন্যই যখন NS1 ICT নেগেটিভ আসবে তখন আমরা NS1 এলাইজা করার পক্ষে। NS1 ICT পরীক্ষায় সহজে ও অল্প সময়ে ডেঙ্গু পরীক্ষা করা যায়, তবে এই পদ্ধতিতে সঠিক শনাক্তের হার 51%। ফলে অর্ধেক রোগীরই ভুল রিপোর্ট পাওয়ার শঙ্কা থাকে। এতে চিকিৎসা দেরিতে শুরু হলে
রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে বলে জানান বিশেষজ্ঞরা। যতগুলা সার্কুলেট হচ্ছে ভাইরাস, তার মধ্যে একটাই ভাইরাস যেটাতে প্লাটিলেট কাউন্ট কমে যায়, দ্যাট ইজ দ্য ডেঙ্গি। তো সো ওরকম মানে আপনি ধরেন আবার আরেকটা আছে চিকুনগুনিয়া, এত সিমিলারিটি ডেঙ্গির সাথে কনফিউশনটা হয় আর কি, ডিফারেন্সিয়েট করা ক্লিনিক্যালি খুব মুশকিল হয়ে যায়। NS1 এর সাথে যদি আমরা সিবিসিটা করে হেমাটোক্রিটটা দেখতে পারি আর প্লাটিলেট কাউন্টটা যদি দেখতে পারি, আপনাকে মাথার মধ্যে একটা মানে ইয়া দিয়ে দিবে, যে ক্লু দিয়ে দিবে। 200 নমুনার মধ্যে ডেঙ্গুর ধরন ডেন 2 96 জন, ডেন 3 30 জন এবং ডেন 2 ও 3 তে আক্রান্ত ছিলেন 2 জন রোগী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সরবরাহ আইনে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাতে লুটপাটের মডেল তৈরি করে আওয়ামী লীগ সরকার। 1.5 দশকে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দিয়ে ঘুষ লেনদেন হয়েছে $300 কোটি। সেই সঙ্গে কমপক্ষে 5000 মেগাওয়াট অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনেছে $300 কোটি। এভাবে সংঘবদ্ধ লুটপাটে বিদ্যুৎ খাত থেকে লোপাট 72,000 কোটি টাকা। 2009 থেকে 2024 15 বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 5700 মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 32,000-এ। এ সময় শতাধিক ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায়। দ্রুত সরবরাহ আইনে অনেক কেন্দ্রের কাজ পান বেসরকারি বিনিয়োগকারীরা। যেখানে ছিল না কোনো উন্মুক্ত প্রতিযোগিতা, চুক্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার পথও ছিল রুদ্ধ। এক্ষেত্রে কাজ দিতে সরকারদলীয় প্রভাবশালী রাজনীতিবিদ আমলা পর্যায়ে কমিশন বাণিজ্য হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই পর্যন্ত 30 থেকে $33 বিলিয়ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেশনে টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% তার কিকব্যাক হয়েছে, তাহলে $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। 2016 সালের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা 30,000 মেগাওয়াট ধরা হলেও পরে বেড়ে হয় 40,000। এভাবে দুর্নীতির সুযোগ নিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ উন্মুক্ত হয়। যদিও অতিরিক্ত সক্ষমতা অলস বসিয়ে রেখে বিদেয়ী সরকার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া চাপায় জনগণের কাঁধে। 20 বছর ধরে 9% জিডিপি গ্রোথ হবে পার্সপেক্টিভ প্ল্যান, ওইটার থেকে তথ্য নিয়ে ওইটাকে বাড়িয়ে দিয়ে তারা 40 গিগাওয়াটের একটা টার্গেট সেট করেছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে। প্রায় $3 বিলিয়ন আমরা এই ক্যাপাসিটি পেমেন্ট আমরা অতিরিক্ত দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়াও সারা দেশে শতভাগ বিদ্যুতায়নে বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণ, মিটার কেনাকাটায় ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা। শ্বেতপত্রে এসব খাতে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।